দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের যে সম্প্রতি মুদ্রানীতি দেওয়া হয়েছে 6 মাসের জন্য, সেই মুদ্রানীতি নিয়ে। এবং সেই মুদ্রানীতি নিয়ে আমাদের সাথে কথা বলবার জন্য দুজন অতিথি আমাদের সাথে আছেন। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম, তিনি নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক। এবং আমার সাথে আছেন মোহাম্মদ সালিকিন ইব্রাহিম, তিনি বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এসএমই খাত দেখেন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করবার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করব। মুদ্রানীতি স্বাভাবিকভাবে আমাদের দেশের যে বড় দুটো অর্থনৈতিক নীতি আছে, একটা হলো আমাদের বাজেট দেওয়া হয়, এবং তার বাইরে মুদ্রানীতি একটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনীতির নীতি হয়। এর মাধ্যমে আমাদের অনেকগুলো অর্থনীতির সূচক, যেটা আমাদের প্রত্যেক দিনের মানুষের জীবনে কাজে লাগে, সেটার উপর প্রভাব রাখে। এখানে সুদের হার থেকে শুরু করে মূল্যস্ফীতি, অর্থের ক্ষেত্রে আমরা যে বৈদেশিক লেনদেনগুলো করি, সেই বৈদেশিক মুদ্রার সাথে লেনদেনের বিনিময় হার কীরকম হবে, এই ধরনের অনেকগুলো বিষয় আসলে এটার সাথে যুক্ত থাকে। আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। সার্বিকভাবে ব্যাংকিং খাতের ব্যাপারে এই মুদ্রানীতিতে কী বলা আছে সেটাও বলবো। কিন্তু আলোচনা শুরু করবার আগে আমরা বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন দেখে আসবো। প্রতিবেদনটি দেখে আলোচনা শুরু করছি। চলতি অর্থবছরের প্রথমার্ধের অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার একই রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি 7% নিচে নামলেই প্রধান নীতি সুদহার কমানো হবে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন আগামী ডিসেম্বরে 7.2% এবং জুনে 8% অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ গত জুনে 9.8% লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে 6.4%। মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন, দেশের সামষ্টিক অর্থনীতি এখনও চাপের মধ্যে রয়েছে। বিশেষ করে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, মুদ্রার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, খেলাপি ঋণ বৃদ্ধি এবং বিনিয়োগ স্থবিরতা কেন্দ্রীয় ব্যাংককে কঠোর নীতিমালা গ্রহণে বাধ্য করছে, যদিও মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। তিনি বলেন, মূল্যস্ফীতি 3 থেকে 5% নামিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি কমে গত জুনে 8.48% নেমেছে। বিনিময় হার স্থিতিশীল থাকা এবং উৎপাদন ভালো হওয়ায় এটা কমছে। চাল ছাড়া সব পণ্যের দামও স্থিতিশীল রয়েছে। নতুন মুদ্রানীতিতে নীতিগত সুদের হার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। পাশাপাশি স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি হার 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি হার 8% নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি যদি 7%-এর নিচে নেমে আসে এবং বাস্তব নীতিগত সুদের হার 3%-এ পৌঁছয়, তখন পর্যায়ক্রমে সুদের হার হ্রাসের চিন্তা করা হবে। এখন একটা নিয়মিত আসলে অবস্থা হয়েছে যে মুদ্রানীতি যখন দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে, এবং বাংলাদেশ ব্যাংকে এই মুদ্রানীতিটা ঘোষণা করার পরে আমরা আপনাকে পেয়েছি, এটা সম্ভবত তৃতীয়বার। গতবার যে মুদ্রানীতি 6 মাস আগে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, এবং সেটা ছিল জানুয়ারি মাসে, এবং সেটা এই অন্তর্বর্তীকালীন যে সরকার দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠন হয়। এই পুনর্গঠন হওয়ার পরে অবশ্যই কিছু নীতিগত পদক্ষেপগুলো জরুরি দরকার ছিল ব্যাংকিং খাতের জন্য, অর্থনীতির জন্য। এইবার আবার মুদ্রানীতি দেওয়া হলো 6 মাস পরে, জুলাই মাসের শেষে দেওয়া হলো। এটা আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত এই মুদ্রানীতি ফলো করা হবে, এটাই আমরা ধারণা করছি। আগের একটা অ্যাসেসমেন্ট আপনারা করেছেন, সামনের দিকে যে বলছেন, কেমন পারফর্ম করলেন 6 মাসে? মুদ্রানীতির যে জানুয়ারি মাসে আমরা 2025 সালে যেটা লঞ্চ করেছিলাম, তার যে প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটটা ছিল, আপনারা জানেন, বিগত 1 বছর ধরে এই সময়, এটা জুলাই আগস্ট যে আন্দোলন মাধ্যমে যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছিল, তাদের মধ্যে কী কী চ্যালেঞ্জগুলো ছিল, সেই চ্যালেঞ্জগুলোকে আমরা জানুয়ারিতে অ্যাড্রেস করেছিলাম। তার প্রথম ছিল
উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতে হাই এনপিএল, তারপরে রিজার্ভ ড্রোডাউন, এক্সচেঞ্জ রেটের অস্থিতিশীলতা এবং দুর্নীতি, করাপশন এবং আস্থাহীনতা ব্যাংক সেক্টরের মানুষের, এইরকম প্রেক্ষাপটে জানুয়ারি মাসে আমরা মনিটারি পলিসি স্টেটমেন্ট তৈরি করি এবং আমাদের মূল অবজেক্টিভ ছিল যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, যেটাকে বলা হয় প্রাইস স্টেবিলিটি, একই সঙ্গে এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি আনয়ন করা। থার্ড ছিল রিজার্ভটাকে বিল্ড আপ করা, ব্যাংকিংস মানে যাতে বৈদেশিক লেনদেনে পেমেন্ট সিস্টেমে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেটা করা। 4 নম্বর অবজেক্ট ছিল ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করা। তো এই লক্ষ্যে দিয়ে আমরা ওই মনিটারি পলিসি স্টেটমেন্ট তৈরি করি। তো এইটা যখন করলাম শেষে এইবার যে জুন নাগাদ এবং আমরা জুলাইতে আরেকটা মনিটারি পলিসি স্টেটমেন্ট দিলাম এই সরকারের আমলে 2টা মে। তো এই যে 6 মাসে বিগত যে উদ্দেশ্য আমরা নিয়েছিলাম সেটার সাকসেসটা কি? আপনি ঠিকই বলছেন যে আমাদের মূল্যস্ফীতি গত জুলাই মাসে ছিল, খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় 14%-এর উপরে এবং ওভারঅল মূল্যস্ফীতি ছিল প্রায় 11%-এর উপরে। তো এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মনিটারি পলিসি স্টেটমেন্টে জানুয়ারি মাসে যে টাইট মনিটারি পলিসিটা আমরা অনুসরণ করেছিলাম, যে বিগত অক্টোবর মাসে পলিসি রেট সংকোচনমূলক, টাইট বা সংকোচনমূলক পলিসি রেটটাকে আমরা 10 পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়েছিলাম এবং ওই অক্টোবর থেকে এখন পর্যন্ত আমাদের 10% পলিসি রেট আছে। তাতে কি হলো, জানুয়ারি থেকে আমাদের রিয়াল পলিসি রেটটা পজিটিভে টার্ন করে আর কি। তো এই যে কাম ডাউন অফ ইনফ্লেশন, তো সেই জিনিসটা পলিসিটা টাইট রাখার জন্য মানে এটা একটা ইফেক্টিভ হয়েছে আর কি। মানে ইনফ্লেশনকে যেখানে টার্গেট করেন, এই টার্গেটিংটা কি পয়েন্ট টু পয়েন্টে করেন না একটা গড় মূল্যস্ফীতি দেখেন যে গড় মূল্যস্ফীতিটাও কমেছে, এখন প্রথমবারে 10-এর নিচে আসলো, তাই তো? এই জুলাই মাসে আমরা দেখলাম যে গড় মূল্যস্ফীতি প্রথমবারের মতো 10-এর নিচে আসলো। অ্যাকচুয়ালি আমরা টার্গেটটা করি পয়েন্ট টু পয়েন্ট, আর এভারেজটা তো আসলে একটা সিজনাল সব কিছু কাউন্ট করে করা হয়। তো পয়েন্ট টু পয়েন্টের মূল্যস্ফীতি আমাদের টার্গেট থাকে পয়েন্ট টু পয়েন্ট। গভর্নমেন্ট একটা বছরের জন্য টার্গেট দেয়, যেমন 6.5 বলা হয়েছে যে এটা আগামী জুন নাগাদ 6.5 ইনফ্লেশনটাকে নামিয়ে আনা হবে। তো এই 6.5 হলো পয়েন্ট টু পয়েন্ট। তো এভারেজটাও আমরা মেজার করি যে পয়েন্ট টু পয়েন্ট এবং এভারেজটা দেখি 2টা তাৎক্ষণিক। তো সেটা বড় কথা না, আসলে পয়েন্ট টু পয়েন্ট অ্যাকচুয়াল ইনফ্লেশন সেটা যদি কমে আসে তাহলে আমরা ধরে নেব যে এভারেজে আবার আস্তে আস্তে কমে আসবে। তো এটা হলো কথা। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমাদের মূল্যস্ফীতির এটা কম, এর সঙ্গে যেটা হচ্ছে যে দ্বিতীয় যে অবজেক্টিভ ছিল এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল করা। তো আপনারা দেখবেন মানে এক্সচেঞ্জ রেট কিন্তু অলমোস্ট স্টেবল এবং আইএমএফের সঙ্গে আপনি বলছেন যে নেগোসিয়েশন, আসলে আমাদের কিন্তু এক্সচেঞ্জ রেট যে ম্যানেজমেন্ট, আমি বলবো ম্যানেজমেন্ট মার্কেট ওরিয়েন্টেড ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটের দিকে ধাবিত হওয়া আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল। তো গত মে মাসে আমরা আইএমএফের সঙ্গে নেগোসিয়েট করে 14 মে আমরা মার্কেট ওরিয়েন্টেড এক্সচেঞ্জ রেট চালু করি। এখন বাজারের উপর নির্ধারণ করে যে আমার টাকার মূল্যমান কত হবে। তখন সবারই আশা মানে এক্সপেক্ট করছিল ওল্ড ডোনার এজেন্সিস, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং ক্রেডিট এজেন্সিস এবং আমাদের দেশের অনেক থিঙ্ক ট্যাঙ্ক, বিভিন্ন অর্থনীতিবিদরা এক্সপেক্ট করছিল যে হয়তো এক্সচেঞ্জ রেটটা জাম্প করে যাবে আর কি, হ্যাঁ 125, 26, 28, 30 পর্যন্ত যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আমাদের যেহেতু টাইট মনিটারি পলিসির রিজিমে মার্কেট ওরিয়েন্টেড এক্সচেঞ্জ রেট করা সত্ত্বেও কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেটটা কিন্তু ডেপ্রিসিয়েট হয়নি আর কি। উল্টো কী হয়েছে, আমাদের প্রচুর রেমিটেন্স, এক্সপোর্ট, এই বহি খাতে আমাদের যে রেজিলিয়েন্স শো করাতে এক্সচেঞ্জ রেটটা কিন্তু ওইভাবে জাম্প করে নেই, বরঞ্চ টাকা এপ্রিসিয়েট হয়েছে আর কি। মোহাম্মদ সালেকিন ইব্রাহিম যেটা উনি বলছিলেন যে সত্যিকার অর্থে মানে বাংলাদেশ ব্যাংকের অন্তত গত 1 বছরে বেশ কিছু দৃশ্যমান সাফল্য আছে এবং সেটার জন্য অনেকগুলো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, যেটা আগের সরকার নিতে পারছিল না। এটা একটা আমরা ব্যর্থতা বলেছিলাম, যে কারণ দ্রুত রিজার্ভ কমছিল, তারা বাজার ভিত্তিকভাবে তো যায়নি, তখন এটাকে সামাল দেওয়া কঠিন হয়েছে যে যেই মনিটারি পলিসি যত শক্ত হওয়া উচিত ছিল। কিন্তু এটার একটা আমরা যেটাকে বলি যে এটার একটা কস্ট আছে, এটার একটা অভিজ্ঞতা আছে যেটাকে নিতে হয়েছে, যেটা খুব সুখকর না। সেই জায়গাটা হলো যে সুদের হার অনেক উপরে থাকা, কারণ এটার প্রথম যেই অভিজ্ঞতাটা পড়ে সেটা হলো যে বিনিয়োগকারী যারা আছেন সেই বিনিয়োগকারীদের আরও অধিক দামে পুঁজি নিতে হয়, তাই তো, অর্থায়নটা নিতে হয়। এবং আমরা জানি যে বাংলাদেশে পুঁজি অর্থায়নের ক্ষেত্রে বা ব্যবসায়ের অর্থায়নের ক্ষেত্রে একটা বড় ব্যবসা যেই সুদের হার দেয় তার থেকে অবশ্যই একটা ছোট বা মাঝারি উদ্যোক্তার জন্য যে ঋণ আছে, এসএমই খাত আমরা যেটা বলি, এসএমই খাতের অর্থায়নের জন্য সুদের হারটা আরও বেশি হয়।
এখন একটু যদি বলেন যে গত এক বছরে মানে এক সাধারণভাবে অ্যাভারেজ আমি বুঝি এটা যে সবাই বুঝেন যে নিশ্চয়ই আপনারা মানে সকল ক্লায়েন্টকেই একই রকম ভাবে লেন্ডিং করেন না একই রেটে, কিন্তু গড়পড়টা এখন সুদের হার কেমন আছে এবং এইটার কি স্থিতিশীলতার ভিতরে আছে এবং কি অবস্থায় আছে? আমি যদি গত এক বছরের একটা ট্রেন্ড বলি, সেই ক্ষেত্রে বলবো যে আসলে অর্থনৈতিক অবস্থাটা তো এখন একটু স্থবির। মানে আমরা একটা রেজিম চেঞ্জের পরে আমরা কিন্তু এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছি আর কি। এবং এই স্থিতিশীলতা আনার জন্য বাংলাদেশ ব্যাংক প্রথমে যেটা করেছে, ডেফিনেটলি মূল্যস্ফীতিটাকে আটকানোর যে ব্যাপারটা ছিল, এটা সাকসেসফুলি তারা করতে পেরেছে, নো ডাউট। এবং পরবর্তীতে রিজার্ভেও একটা ভালো দেওয়া গেছে, যেই কারণে আমাদের ডলার নিয়ে যেই ধরনের ক্রাইসিস আতঙ্কগুলো ছিল সেইগুলো আসলে ব্যাংকিং খাত থেকে দূরীভূত হয়েছে। বাট সেই সাথে এটা আমি জানি না হয়তো বাংলাদেশ ব্যাংকের পেরিফেরির মধ্যে হয়তো পড়বে কিনা, আমাদের কিন্তু এখন অর্থনীতির যে সূচকগুলো আমরা দেখি, সেই সূচকে আমরা দেখি যে আসলে আমাদের নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং নতুন বিনিয়োগের চেষ্টাটা অনেক কমে গেছে আগের থেকে। তারপর যেহেতু টাইট মনিটারি পলিসি আমাদের, সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে ঋণের প্রবাহটা অনেক কমে গেছে এবং এটা গত ফিসক্যাল ইয়ারের চেয়ে বোধহয় নেগেটিভ এখন। সো বাট আবার পাবলিক সেক্টর থেকে যে গভর্নমেন্টের বড়োইং, সেটা আবার গত ইয়ারের থেকে বেড়েছে। আমি বেশ কয়েকটা বড় বড় ব্যাংকের লাস্ট 6 মাসের অ্যানুয়াল রিপোর্ট চেক করলাম, এবং ইন্টারেস্টিংলি বাংলাদেশের অনেকগুলো বড় বড় ব্যাংক তাদের গত 6 মাসের নেট ইন্টারেস্ট ইনকাম, মানে ঋণ থেকে তাদের যেই ইনকামের ইস্যুটা, সেইটা আগের বছরের থেকে কমেছে। এবং ব্যাংকগুলা অনেকগুলা ব্যাংকই এখন কিন্তু যে বিল বন্ডের না, আপনি যেটা বড় ব্যাংকের বলছেন তারা আসলে হলো যে ভালো অবস্থানে যারা আছে, রাইট, ভালো অবস্থানে যারা আছে, দুর্বল অবস্থান আছে, যে রাইট, যারা ভালো অবস্থানে আছে, সেই ভালো অবস্থানের ব্যাংকগুলোও কিন্তু মানে আপনার ইন্ডিভিজুয়াল লেভেলের ঋণের প্রবাহটাকে অনেকখানি স্টপ করে দিয়েছে, যেহেতু বিল বন্ডে বিজনেস করে রিস্ক ফ্রি উপায়ে ব্যাংক একটা ভালো মুনাফা করতে পারতেছে। সো এই কারণে কিন্তু অবশ্য বাংলাদেশ ব্যাংকের এই মনিটারি পলিসিতে কিন্তু এখন আস্তে আস্তে বিল বন্ডের রেটও কমা শুরু করছে। আমি যেমন এখানেই বলবো আর কি, যে দর্শকদের সুবিধার জন্য বলছি, কারণ আপনার টেকনিক্যালি অনেক বলছেন যে ট্রেজারি বন্ডের মাধ্যমে সরকার ঋণ নেয় এবং ওইটা এক ধরনের ব্যাংকিং সিস্টেম থেকেই নেয় এবং মূলত অন্যরাও কিনতে পারে, কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোই হলো এটার মূল ক্রেতা। এইটার সুদের হার অনেকটা বাজারের সাথে যুক্ত। এইটার যে ট্রেন্ড, এই ট্রেন্ডটার উপরে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির কতখানি প্রভাব থাকে? যখন আমরা পলিসি রেটের সঙ্গে ওই জিনিসটা অ্যালাইন, পলিসি রেট যখন আমরা আপ করলাম, তখন কল মানি রেটটাও কিন্তু অ্যারাউন্ড 10-এর মধ্যে আছে। এবং কল মানি যেহেতু শর্ট টার্ম, এবং বাণিজ্যিক ব্যাংক ট্রেজারিস তারা চিন্তা করে যে আমি 12% যদি আমি এসএমই লোন বা 13% রিস্ক আছে। সো গভর্নমেন্ট যেহেতু বড় করতেছে, কমার্শিয়াল ব্যাংক চেষ্টা করে যে নিরাপদে যত রিটার্নটা ভালো আসে আর কি। তো যেহেতু গভর্নমেন্টের ডিমান্ড আছে, গভর্নমেন্টের রেভিনিউ কম, তো গভর্নমেন্ট এই যে এবার গত বছরের যে বাজেটের যে অর্থায়ন মোস্টলি কমার্শিয়াল ব্যাংক থেকেই তারা করেছে থ্রু ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে। তো সো সারা বছর ধরে দেখবেন যে ট্রেজারি বিলের বন্ড রেটের প্রায় 12-র কাছাকাছি ছিল। রিসেন্টলি যেটা হচ্ছে যে লাস্ট 14-14.5-তেও গেছে, হ্যাঁ গেছে, এটা 2-একটা মানে 20 বছর 15 বছর, তবে অন এভারেজে 11.5-12 মধ্যে ছিল আর কি। তো আমরা যেটা দেখলাম যে ট্রেন্ডটা, যখন ব্যাংকগুলোকে, যখন আমরা IMF এর সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন ডোনেশন থেকে যখন আমরা মানে ডলার বা এইড পেতে শুরু করলাম, তখন সরকার করলো কি, যা ওই টাকাটা বাংলাদেশ ব্যাংকে রেখে টাকা নিয়ে গেল আর কি। তারপরে গভর্নমেন্টের বাজেট সহায়তা পাওয়া পরে, তো এটা পাওয়ার পরে দেখা গেলো এখন ট্রেজারি বিলের রেটগুলো অ্যালাইন 11, 10.5 চলে আসছে আর কি। এই ব্যাংকের কাছে যে মূল আমানতের জায়গাটা, এটা হলো যে ব্যাংক আমানত সংগ্রহ করছে কত। এখন অন্যান্য জায়গার থেকে আমরা একটা বলি এফডিআর এর রেট একটা বড় অংশ হয়, যেটা একটু মধ্যমেয়াদে তারা আমানত সংগ্রহ করে, কারণ বাকিটা তো ট্রানজাকশন হতে থাকে প্রতিদিন। এফডিআর এর রেট এখন কি রকম আছে? এফডিআর এর রেট এখন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে 10-এর মতো, 10-11 মধ্যে আসলে, মানে 10-এর থেকে কম হবে না, বেশি 10, 10.5, মানে ভালো ব্যাংকগুলোর কথা বলছি। তো আমাদের বাংলাদেশ ব্যাংকে একটা আমরা স্টাডিজ মনিটারি পলিসি স্টেটমেন্ট দিয়েছি যে আমরা
3টা ক্যাটাগরিতে ভাগ করেছি, 1 বছরের নিচে, 1 থেকে 2 বছর অ্যান্ড 3 বছর অ্যাভাব। তো আমরা দেখলাম যে 1 বছর অ্যারাউন্ড যেটা সেটা 9%। তো এটা গুড, যে এটা পজিটিভ। আপনি একটু আগে বলতেছিলেন যে যেহেতু ইনফ্লেশন 8.48 বা 8.55, তো যেহেতু 9% প্রথমবারের মতো অনেকদিন পরে এটা একটু ইতিবাচক রিটার্ন আসছে। এর সঙ্গে হয়তো বাণিজ্যিক ব্যাংকগুলোতে আরও 3 পার্সেন্টেজ পয়েন্ট যোগ করবে তাদের প্রফিট মার্জিনের জন্য। এই আলোচনা অব্যাহত রাখবো, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরছি, আমাদের সাথে থাকবেন। আগামীর বাংলাদেশ, বিশেষ টক শো আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়। বিশেষ টক শো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। কথা বলছিলাম বাংলাদেশের মুদ্রানীতি নিয়ে, এবং আমার সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম, এবং আমার সাথে আছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মোহাম্মদ সালেকিন ইব্রাহিম। সালেকিন ইব্রাহিম, আপনি তো যেহেতু বাণিজ্যিক ব্যাংকের সাথে আছেন, আমি জানি যে আপনার মূল দায়িত্ব হলো ঋণ ব্যবস্থাপনাটা দেখা, কিন্তু বিশেষত মানে ছোট এবং মাঝারি খাতকে। সেইটাই আপনার ট্রেজারি বন্ডে যদি 11, 11.5, এখন কি 11.5 মতন হয়তো আছে, তো সেইটা দিলে তো 1% পার্থক্য, কিন্তু সত্যিকার অর্থে আবার ধরেন এখানে তো ঝুঁকি নাই, বা এটাতে আসলে আপনার এটা কস্ট কম, কারণ এটা ম্যানেজমেন্ট একটা লোক বসে অনলাইনে কিনে ফেলতে পারে এখন, তাই তো? হ্যাঁ, তো আপনার কোনো আসলে খরচ নেই, কাগজপত্র দেখতে হয় না, করতে হয় না। যে কারণে গত 1 বছরে আপনি বলছেন যে বাণিজ্যিক ব্যাংকগুলো অনেক দিকে ওই দিকে গেছে, কিন্তু এটা তো সত্যি আবার যে ঋণের অনেক চাহিদাও ছিল না বিনিয়োগের জন্য, এটা তো সত্যি। তো এটা কি মানে ব্যাংকের জন্য এখন যেটা সামনের দিন আপনারা দেখছেন, সেইটাই কি আপনারা মনে করছেন যে সুদের হার একটু কমে আসতে পারে, নাকি পলিসি রেট তো কোনো চেঞ্জ হলো না, এসএমই খাত কি চিন্তা করতে পারবে যে একটু সামনের দিনে সুদের হার কমবে, নাকি তারা এইরকমই একটা এখন স্থিতাবস্থায় চলে গেছে? আপনি যেটা বলছেন 13-14% আপনারা অফার করছেন। এখন আসলে আপনি যদি আমাদেরকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে জিজ্ঞেস করেন যে আগামী 6 মাসের আসলে কি প্রজেকশন, আপনারা নীতির তো জায়গাতে পরিষ্কার পেয়েছেন। সো নীতির জায়গা থেকে যেহেতু 10%, সো সুদের হার আসলে ঋণের সুদের হার কমার সম্ভাবনাটা খুব কম এই মুহূর্তে। না, তবে আমি একটু অ্যাড করি এখানে। আসলে একটা মানে ব্যাখ্যা যেভাবে দেওয়া আছে, মনিটারি পলিসি স্টেটমেন্টে ক্লিয়ারলি বলা আছে যে ইনফ্লেশন কমে আসলে আমরা একটা স্পেসিফিক টার্গেট দিয়েছি 7%। 7 পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন 7-এর নিচে আসলেই পলিসি রেট কমানো পরিষ্কার বলা আছে। এখন সেটা আমরা যদি ধরে মনে করেন সেপ্টেম্বরের নাগাদ যদি এটা কমে আসে, এখন তো 8.5, মানে সেপ্টেম্বর অক্টোবর মধ্যে হয়তো বাংলাদেশ ব্যাংক মে কনসিডার ডিপেন্ড অন দ্য ইনফ্লেশন ট্রেন্ড। আচ্ছা, তাহলে এইখান থেকে নিয়ে আমি বলছি, দর্শক আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে তার মুদ্রানীতিতে, সেটা হলো এখন যেই সুদের হারটা আছে, যদি মূল্যস্ফীতি কমে আসে, যারা বিনিয়োগ করছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। মূল্যস্ফীতি কমে আসলে তারা নীতি সুদের হারটাও কমাবেন, এবং নীতি সুদের হার যদি তারা কমান, তাহলে আপনারা বিভিন্ন ছোট মাঝারি যে প্রতিষ্ঠান বিনিয়োগকারী আছেন তারা হয়তো আশা করতে পারেন যে বাণিজ্যিক ব্যাংকগুলো আপনাদেরকে যে সুদের হারটা অফার করে ঋণ দেওয়ার ক্ষেত্রে, সেইটা হয়তো কমে আসবে। এটা সত্যি কিনা? হ্যাঁ, নীতি সুদের হার যদি কমে আসে, অবশ্যই আমাদের ঋণগুলার ক্ষেত্রে আস্তে আস্তে করে লোনের রেট কমা শুরু করবে, এটা সত্য। আবার সেই সাথে এটাও সত্য যে শুধুমাত্র কিন্তু নীতি সুদের হারের উপরই মূল্যস্ফীতিটা আসলে নির্ভর করবে না। এখানে আপনার দেশীয় যে উৎপাদনমুখী যে সমস্ত সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলোকেও কিন্তু চাঙ্গা করতে হবে। উৎপাদন খরচ একটা বড় জায়গা, মানে আমাদের এখন অর্থনীতির, যদি আমি সত্যিকার অর্থে অ্যাজ এ
মানে আমি যদি উপর থেকে দেখি, আমাদের অর্থনীতি এখন চাঙ্গা করার জায়গাটাতে একটু অভাব আছে, যে এই অর্থনীতিটাকে কিভাবে আমরা আসলে আরো বুস্ট করব। সো আমার কাছে মনে হয় যে এইখানে যেহেতু প্রাইভেট সেক্টরের একটা বড় প্রাইভেট সেক্টর যদি ঋণ না নেয় বা এই উৎপাদন যদি তাদের না বাড়ে, সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু একটা বড় ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতেছি ওনারাও কিন্তু বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছে যে আমাদেরকে প্রাইভেট সেক্টরের দিকগুলোতে বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্ট ওইভাবে করে দেখতে পারতেছে না, এবং যেই কারণে আমাদের ঋণের পার্সেন্টেজ অনেক বেড়ে যাচ্ছে এবং আমরা কিন্তু ব্যবসায় বিনিয়োগ ওইভাবে করে করতে পারতেছি না। ডক্টর এজাজ, এক ধরনের আমরা পেয়েছি, কারণ আপনারা যখন মুদ্রানীতি করেন, বাংলাদেশের এখন একটা বড় অংশের মানুষ হলো নিম্ন আয়ের মানুষ, এবং ফলে তাদের মোট খরচে চালের দাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রে আপনারা মানে চালের উৎপাদন ব্যবস্থাকে গতিশীল করতে এই বছর কৃষির জায়গাগুলোতে বা ওই ধরনের ইনসেন্টিভের জায়গাগুলোর ব্যাপারে আপনারা কি ধরনের পরামর্শ নিচ্ছেন যাতে সার্বিকভাবে উৎপাদনের বিনিয়োগের খরচ কমানো যায়? গ্লোবাল মার্কেটে যদি প্রাইসটা স্টেবল থাকে, আমাদের এক্সচেঞ্জ রেট যদি স্টেবল থাকে, তাহলে দেয়ার ইজ নো পাস থ্রো। তো মূল্যস্ফীতি কমে আসলে পলিসি রেটও কমে আসবে, তাহলে ডোমেস্টিক একটা প্রেক্ষাপট তৈরি হবে গুড ইনভেস্টমেন্টের জন্য। আমি ডক্টর এখানে যেহেতু মানে বহির্খাতের বিষয়টা এসছে, একটা বড় চিন্তার জায়গা আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছি, সেটা তো হলো যে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বা এখন যে ভূরাজনৈতিক বিভিন্ন টানাপোড়েন চলছে, এখন ভারতের উপরে অনেক শুল্ক দিয়েছে, এটার জন্য আমরা খুশি হয়েছি। আবার ভারত এক ধরনের মানে ভূরাজনৈতিক বিষয় আছে, তো ওইখানে একটা টেনশন চলছে যে ওইখানে মানে যেমন যুক্তরাষ্ট্র মূল্যস্ফীতি অনেক হাই, তো ওই ধরনের বিষয়গুলোকে আপনারা মানে কিভাবে কোনো সেফটি মেজার রেখেছেন কিনা, যে কোনো একটা যদি আবার ঝুঁকি হয়? অবশ্যই আপনি আমাদের এমপিএসে দেখবেন আমরা কিন্তু ওই সমস্ত জিনিসগুলো অ্যাড্রেস করেছি আর কি, যে যখন আমাদের ইউএসের যে টেরিফ 35% রিস্ক অ্যানালাইসিসটা আমরা করেছিলাম, তো আল্লাহর বিশেষ রহমত যে যেটা আমাদের সরকারের প্রচেষ্টায় এটা 20% আসছে আর কি। তো একটা রিস্ক হয়েছে। আমরা কিন্তু এই যে মাঝে মধ্যে যখন এক্সচেঞ্জ রেটটা একটু কমে আসে, মানে টাকা অ্যাপ্রিসিয়েট করে, তখন আমরা বাই করি। এবং কেন বাই করি? আমরা একটা রিজার্ভ বিল্ড আপ করতেছি যাতে এক্সটার্নাল শকটাকে কোনো কারণে যেন আমরা অভিজ্ঞতাকে মানে মিট আপ করতে পারি। সো এক্সচেঞ্জের স্টেবিলিটি, প্রাইস স্টেবিলিটি ভেরি ইম্পর্টেন্ট ফর ফিউচার ইকোনমিক গ্রোথ অ্যান্ড প্রসপেক্ট আউটলুক। উইদাউট স্টেবিলিটি অফ প্রাইস অ্যান্ড এক্সচেঞ্জ রেট you cannot do anything. না, আমি দেখলাম যে গভর্নর সাহেব বলেছেন যে 40 বিলিয়নে যেন রিজার্ভ উন্নতি করা যায়। এইটা এখন একটা বড় সেটা 40 বিলিয়ন হলে তো ভালো। আমরা একসময় তো 48 বিলিয়নে ছিলাম, তো এটা তো আবার নেমে আসলো একদম 24-এ। এখন আমাদের রিজার্ভ কিন্তু 30-এর উপরে গ্রসটা। আমাদের যে রিজার্ভ বিল্ড আপ হচ্ছে, তার আগে আমাদের যে ওভার ডিউগুলো ছিল এটা ক্লিয়ার হয়েছে। এটা গত পর্বে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, মানে অনেকগুলো জিনিস কিন্তু একসঙ্গে মানে আমাদের মানে করতে হয়েছে আর কি। বিনিয়োগ চাহিদাটা একটা বড় বিষয় আছে, যেটা হয়তো সামনের দিনে আমাদের অ্যাড্রেস করতে হবে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের মুদ্রানীতির বিষয়ে এবং আমরা অন্যান্য বিষয়গুলো আলোচনা করছি। বিরতির পর সার্বিকভাবে ব্যাংকিং খাতের যে পুনর্গঠন, এখানে সুশাসন, আমানতের সুরক্ষা, এই বিষয়গুলো নিয়ে মুদ্রানীতিতে কি থাকলো সেইটা শুনবো। আমাদের সাথে থাকবেন। আমরা বিরতির পর ফিরছি। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ তীব্র। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। একটা বড় বিষয়, এটা যারা আমাদের দর্শকরা আছে তাদের খুবই চিন্তার ভিতরে ছিল 1 বছর আগে, যে বাংলাদেশের ব্যাংকিং খাত ধ্বংস হয়ে যাচ্ছে। কয়টা ব্যাংক এটা বন্ধ হয়ে যাবে, আমানতের তাদের কি হবে, তারা যে এইসব ব্যাংকে টাকা রেখেছিলেন সেই টাকা ফেরত পাবেন কিনা। মুদ্রানীতি যখন আপনারা বললেন, তখন এই ব্যাপারটায় গ্রাহক যারা ওইটার আমানতকারী আছেন তাদেরকে এক ধরনের আশ্বস্ত করা বলি, প্রেডিকশন বলি দেওয়ার ক্ষেত্রে আপনারা কি ধরনের নীতি জায়গাগুলো বলেছেন, কোন কোন জায়গাগুলো কনসিডার করছেন? আপনারা মনিটারি পলিসি স্টেটমেন্টে দেখবেন একটা সেকশন আমরা ওখানে দিয়েছি ডিটেইল অ্যানালাইসিস করে। এটা দেওয়া হয়েছে এই জন্যই যে আগে কিন্তু অত ডিটেল দেওয়া হতো না। আমরা জাস্ট একটা কনজিউমার কনফিডেন্স, যারা ব্যাংকে টাকা রাখে তারা যেন আস্থা থাকে এবং এটা সবাই জানো। ব্যাংক
ব্যাংক কিন্তু একটা কনফিডেন্সের উপর চলে, আর বাংলাদেশ ব্যাংকের একটা আরেকটা অন্যতম অবজেক্টিভ হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। তো যখন গত বছরে যত ধরনের মানে প্রজেকশন করা হচ্ছিল যে সব ব্যাংক শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তো বাংলাদেশ ব্যাংক ক্যাটাগরিক্যালি মানে টাইম ভিত্তিক এবং শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম কতগুলা আর্থিক খাত সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে আর কি। তার মধ্যে যেটা আপনি বললেন যে সুশাসন প্রতিষ্ঠার জন্য বোর্ড রিস্ট্রাকচারিং, তাদের গুণগত সম্পদ আনয়ন এবং তাদের যে অ্যাসেট পারফরমেন্স যেটা খারাপ হয়েছে সেটাকে জাজ করা, যেটাকে আমরা বলি অ্যাসেট কোয়ালিটি রিভিউ, এবং এই কাজগুলো চলছে আর কি। আরেকটা কাজ চলছে যে সেন্ট্রাল ব্যাংক সহ কমার্শিয়াল ব্যাংকের আর্থিক খাতের সংস্কার এবং যে কাঠামোটা আছে, যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং আমাদের যে বেজেল 3 যে রেগুলেটরি যে স্ট্যান্ডার্ড, মানদণ্ড সেগুলোকে রিভিজ করা হচ্ছে। এবং আরও একটা জিনিস হচ্ছে যে এনপিএল যাতে না হয়, রিস্ক বেসড সুপারভিশন সেটা হবে, সেটা জানুয়ারি 2026 থেকে চালু করা হবে আর কি। হ্যাঁ, ইতিমধ্যে ব্যাংক রেগুলেশন অর্ডিন্যান্স পাস হয়ে গেছে আর কি, এবং বাংলাদেশ ব্যাংকে ব্যাংক রেগুলেশন একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে আর কি। তো ওই যে ব্যাংক মার্জার অ্যাকুইজিশন এবং ডিপোজিটের টাকা পাবে কি না এটা নিয়ে অলরেডি কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে মার্জার অ্যাকুইজিশন হলে সরকার এটা অ্যাকুইজিশন করবে, আমানতের সবাই টাকা ফেরত পাবে, কারো টাকা মার যাবে না। সরকার প্রথমে টাকা দিয়ে ওইটা নিবে, তারপর ওইটা থার্ড পার্টিকে আস্তে আস্তে ইয়ে করা হবে, কিন্তু কোনো আমানতের টাকা মায়ের যাবে না। একটা পোর্শন তো আমাদের যে ডিপোজিট ইন্স্যুরেন্সের মাধ্যমে চলে যাবে, আর একটা পোর্শন কিন্তু যারা থাকবে তারা হয়তো একটু সময় লাগবে, কিন্তু টাকা সব ফেরত পাবে। এটা বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকের যারা অধিকর্তা আছেন, বিশেষত গভর্নর সাহেব, উনি এটাকে মৌখিকভাবে বলেছেন, কিন্তু এইবার নীতির ভিতরে আপনারা লিখিতভাবে অনেক সময় তো আমাদের পুরনো অভিজ্ঞতা, মুখের কথা সবসময় বিশ্বাস হয় না, কারণ এই ধরনের অনেক আশ্বস্ত করবার আলোচনা তো আমরা পেয়েছি। এখন একটা অন্তত ডকুমেন্টের ভিতরে এখন 3 অ্যাঙ্গেলে কাজ হচ্ছে। একটা হলো রুলস রেগুলেশন আপডেট, একটা হলো বাংলাদেশ ব্যাংক অর্ডার, ব্যাংক কোম্পানি এক অর্ডার, আরেকটা হলো স্টলেন অ্যাসেট রিকভারি, যেটা পাচার হয়ে গেছে, যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে ফেরত আনা। তো ওভারঅল ব্যাংকিং খাতের যে মানে এটা একটু সময়ের সাপেক্ষ ব্যাপার। তো আশা করা হচ্ছে আমরা যে পলিসিগুলো নিয়েছি, যদি এই সামনে তো আবার ইলেকশন আছে, তো ইলেকটেড গভর্নমেন্ট যদি এটা কন্টিনিউ করে, তাহলে আমার ব্যক্তিগত মতামত হলো বা আশা হলো যে উইদিন 1 ইয়ারের মধ্যে আমরা একটা ভালো শেপে যাব আর কি। এইটার তো একটা বিপুল পরিমাণ অর্থ, এটা মানে আমি জানি না এখন টোটাল কত হবে, এটা আমরা প্রাথমিকভাবে যা ধারণা করছিলাম তার থেকেও বড় 2-3 লক্ষ কোটি টাকার মতন হয়তো হবে, যে ডেফিসিট যেটা আছে হয়তো পাচার হয়েছে বা চুরি হয়েছে বা এনপিএল ফেরত আসবে না। এই ব্যাংকগুলো যেগুলো দুর্বল ব্যাংক আছে, এই যে বিপুল পরিমাণ অর্থ দরকার হবে, আমি যদি ধরে নেই যে যা ফেরত পাবো না এটাকে তো আনতে হবে আবার ব্যাংকের ভেতরে, কারণ এটা ঋণ দেওয়া হয়েছে, মানুষের আমানত আছে এটার ভিতরে, এইটা অর্থায়ন করার মতন পরিস্থিতি কি আছে? মানে এটা কি সরকার করবে, না বাংলাদেশ ব্যাংক করবে, না আপনারা নতুন কোনো বিনিয়োগকারী আছেন, নাকি এইটা কি চিন্তা করছেন কিনা, এবং মানে এখন বলার মতো পরিস্থিতি আছেন কিনা? যেটা আলোচনা চলছে আর কি, 5 থেকে 6টা ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ সম্পূর্ণ শেষ হয়েছে, আরও 11টা ব্যাংকের কাজ শুরু হবে। তো এগুলা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু টোটাল সাইজটা কত হবে বোঝা যাবে না আর কি। হ্যাঁ, তো ইতিমধ্যে যেটা আলোচনা হচ্ছে যে সরকার মানে এখানে বাজেটারি মেজার নিয়ে নেবে, বাজেট থেকে আসবে, সরকার প্রথমে টেক আপ করবে, এবং দাতা সংস্থা যদি মনে করে ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা তারাও হয়তো দিতে পারে। তো ইমিডিয়েট যেটা আমরা আলোচনার মধ্যে আসছে যে কত ব্যাপকতা আছে সেটা তো জাস্ট এখন করা যাচ্ছে না, যেটা অ্যাসেট কোয়ালিটি রিভিউ শেষ হওয়ার পরে জানাবে। তারপরে ইমিডিয়েটলি হয়তো গভর্নমেন্ট যদি 2-3টা ব্যাংকও মার্জার হয়, 5টা ব্যাংকে মার্জার হয়, তো ইমিডিয়েটলি গভর্নমেন্ট সাপোর্ট দেবে আর কি। বাংলাদেশ ব্যাংক কিছুটা হয়তো করবে, গভর্নমেন্ট সাপোর্ট দেওয়ার পর ওইটা আস্তে আস্তে তখন থার্ড পার্টির কাছে মানে নিয়ে যাওয়া হবে, যেটাকে একটু কনফিডেন্স তৈরি করে, মানে এটা অনেকটা বিনিয়োগের মতন সিড ইনভেস্টমেন্ট সরকারের পক্ষ থেকে আসবে, তারপর হয়তো ব্যক্তি খাতে আরো কনফিডেন্স পেয়ে এগিয়ে আসবে। 1 বছরের ভেতরে আমি দেখি যে সার্বিকভাবে ব্যাংকের অর্থায়নও কমেছে, ডিপোজিটের গ্রোথ খুব ভালো ছিল না, এখন হয়তো কিছুটা ইমপ্রুভ করেছে, মূল্যস্ফীতির চাপে ছিলেন মানুষজন, আমানত কোথা থেকে রাখবেন সেই আলোচনা তো একটা বড় করেছিল, এনপিএল অনেক বেশি ছিল, যেটা হয়তো দর্শকদেরকে আমি মনে করে দেবো টেকনিক্যাল জিনিস, যে যখন এনপিএল বেড়ে যায় তখন ব্যাংকের ঋণ প্রদান করার ক্ষমতাও কমে যায়, ফলে তাকে সুদের হারও বেশি রাখতে হয়, কারণ আমানত তো দিতে হয় 100-র উপরে, ঋণ দেওয়ার তো দিতে হয় সেটা, ফলে ওই পার্থক্যটা রাখতে হয়। আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি যে
ওই এসএমই খাতের ভেতরে মানে ছোট এবং মাঝারি উদ্যোক্তা এইখানকার চাহিদার ভিতরে আপনি অন্তত আপনার পোর্টফোলিওটা দেখলে আমি ধরে নিচ্ছি যে ভাত একটা টিপে বুঝতে পারবো যে সার্বিক পুরো ভাতটা কোথায়, যদিও প্রত্যেক ব্যাংকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। কিন্তু এইটা কোন ধরনের এসএমইর ডিমান্ডটা কেমন থাকছে, এটা একটা। আর দ্বিতীয় যেটা প্রশ্ন, মানে আপনি একসাথে বলবেন যে এই বর্তমান পরিস্থিতি মিলিয়ে এবং আপনার আগের অভিজ্ঞতা মিলিয়ে ডক্টর আজিজ যেটা বলছিলেন যে অনেকগুলো জায়গায় সংস্কার হচ্ছে, কেমন মানে এই আলোচনাটা আমি খুব একটা দেখি না। আপনার যদি পরামর্শ থাকে, কারণ আপনি অনেকদিন ধরে কাজ করছেন, যে এসএমই খাতের জন্য আরেকটু অর্থায়নটাকে ভালো করবার জন্য, তাদের স্বার্থটাকে একটু দেখার জন্য ব্যাংকিং খাতের কোনো সংস্কারের বিষয়ে কোনো পরামর্শ আপনার আছে কিনা? এসএমই খাতের জন্য বাংলাদেশ ব্যাংক বেশ কিছু রিফাইন্যান্স স্কিম আছে বাংলাদেশ ব্যাংকের, যেগুলো কম সুদে আমরা রিফাইন্যান্স দিতে পারি কাস্টমারকে। সো ওইগুলা আছে, বাট এইটার চেয়েও কিন্তু চাহিদাটা বেশি থাকে, তখন আমাদেরকে আসলে কমার্শিয়াল রেটে কাস্টমারকে টাকা দিতে হয়। সো কমার্শিয়াল রেটে যখন আমরা টাকা দেই, তখন আমরা অবভিয়াসলি রিফাইন্যান্সের ক্ষেত্রেও আমরা কিন্তু কাস্টমার পুরোপুরি অ্যাসেসমেন্ট করে তার যোগ্যতা অ্যানালাইসিস করে তারপরে আমরা টাকাটা দেই। তো এখন কাস্টমারদেরকেও কিন্তু এখন নতুন এক্সপানশন, মনে করেন একটা ব্যবসা, সে তার ওয়ার্কিং ক্যাপিটাল চাচ্ছে, সেটা হচ্ছে এক ধরনের চাহিদা। আবার আরেকটা ব্যবসায়ী সে বলতেছে যে না, আমি আমার ফ্যাক্টরিটা বড় করব, আমি মেশিনারিজ আনাবো, এটা অটোমেটেড করব, ওইটা হতেছে আবার আরেক ধরনের চাহিদা। ওয়ার্কিং ক্যাপিটালের চাহিদা আপনার ব্যবসা যতক্ষণ আছে ততক্ষণ থাকবে, সো এইটা চলমান আছে। বাট আমি বলতে চাচ্ছি যে একটা কাস্টমার তার ব্যবসাকে বড় করা, মানে মেয়াদি ঋণ যেটা আমরা বলি, রাইট, সো ওই জায়গাগুলোতে আসলে আমাদের অপশনগুলো এখন কমে গেছে। সো ওই জায়গাটাতে অপশন বাড়ানোর জন্য আমাদেরকে কিন্তু আরও মেজারমেন্ট নেওয়া উচিত। যেহেতু আমি আমাদের রেগুলেটরকে পেয়েছি, সো সেহেতু আমি বলবো যে আমাদের এই মেয়াদি ঋণগুলা বাড়ানোর জন্য, এবং বাংলাদেশ ব্যাংকের আরেকটা খুব ভালো জায়গা ছিল ক্রেডিট গ্যারান্টি স্কিম। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য এই ক্রেডিট গ্যারান্টি স্কিমটাকে যদি আরও ওয়াইড করা যায়, হ্যাঁ, আরও যদি এটার কার্যকারিতা বাড়ানো যায়, বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকে বলে থাকি যে এইভাবে করলে হয়তো এটার কার্যকারিতা আরও বাড়বে। সো ওই ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায়ও যদি আমাদেরকে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদেরকে নিয়ে আসা যায়, তাইলে কিন্তু তাদের জন্য ব্যাপারটা অনেক সহজ হবে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, কারণ এটা আমি একটু বলি ওনার সঙ্গে, যেহেতু একটু অ্যাড করি আমরা। এই যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার করেছে স্টার্ট আপ ক্যাপিটাল, জি জি, 100 কোটি টাকা যেটা দেওয়া হলো। তো স্টার্ট আপ ক্যাপিটালটা দেখেন, এই কমার্শিয়াল ব্যাংক প্লাস বাংলাদেশ ব্যাংক নিয়ে একটা ফান্ড গঠন হবে। এটা কিন্তু নতুন, এবার আমরা সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে। তো এটা একটা ভালো জিনিস যে এসএমই খাতে। তারপরে কিছুদিন আগে আমরা একটা মাস্টার এসএমই সার্কুলার করেছি, সেখানে অনেক জিনিস আগের পুরোনো জিনিসগুলোকে অ্যাড্রেস করা যায়। ক্রেডিট গ্যারান্টি স্কিম অবশ্যই ভালো, এগুলা কিন্তু সব ঠিক আছে। নারীদের জন্য 120 কোটি টাকা। তো সামনে যেটা হবে এসএমই আসলে গ্রোথ ড্রাইভেন এবং এমপ্লয়মেন্ট জেনারেশন একটা বড় খাত আমাদের। তো আমরা একটা অ্যানালাইসিস করছি, দেখছি যে এসএমই যে লোনটা যে দেওয়া হয়, এটার ইন্টারেস্ট রেট অবশ্যই বেশি, যদিও বাণিজ্যিক ব্যাংকগুলো পলিসি রেটের সঙ্গে ট্র্যাক করে। আসলে পলিসি রেটের সঙ্গে না ট্র্যাক করে কমার্শিয়াল ব্যাংকগুলো তার বাণিজ্যিকভাবে যদি ভাইবেডি আনতে যায় এসএমই খাতে কিন্তু প্রচুর প্রসপেক্ট আছে আর কি। আপনি যেটা ওই বাজেটে বলা হয় নাই, ওই স্টার্টআপ ক্যাপিটালের যে 100 কোটি টাকার যে ফান্ড থেকে যে তাদেরকে ঋণ দেওয়া হবে, এটা সুদের হার কেমন হবে আপনারা কি ঠিক করেছেন? না, এটা সুদের হার এটা ওই আমাদের রিফাইন্যান্সের মতো হবে। স্টার্টআপ আমাদের আগে যেটা স্টার্টআপ ছিল ওটা 4% ছিল, না এটা কি 4-5% মত না? ওই স্টার্টআপ ক্যাপিটাল গঠন নীতিমালা একটা হয়েছে, ওইটা মানে এক্স্যাক্টলি সুদের হারটা কি হবে, সুদের এখানে একদম বলা নাই, সুদের হার বলা হয়নি। ওখানে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে একটা আলাদা ইকুইটি ফার্ম তৈরি হবে এবং ভেঞ্চার ক্যাপিটাল টাইপের। এটা তো অনেক কতখানি সময় লাগবে জানি না। আমি একটা অভিজ্ঞতা জিজ্ঞেস করি, এই যে বিভিন্ন রিফাইন্যান্স স্কিম আছে, সেই রিফাইন্যান্স স্কিমের আপনার ফেরত পাওয়ার হার কিরকম? ফেরত পাওয়ার হার ভালো, অন্যান্য স্কিমের থেকে অনেক ভালো। আমরা আলোচনা শেষ করছি, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের মুদ্রানীতি নিয়ে, এবং খুবই জমে ওঠা আলোচনা, কারণ এটা বাংলাদেশের অর্থনীতির জন্য শুধু না, মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে আমরা ফোকাস করেছিলাম আছে যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছেন, তাদের চাহিদাগুলোর কথা, তাদের এই নীতির ফলে কি ধরনের বিষয়গুলোকে দেখবার কথা আছে সেটা ভাবছিলাম। এবং একটা বড় বিষয় এসছে যে স্বল্প সুদে বর্তমান যেই বিনিয়োগ পরিস্থিতি আছে, সেই বিনিয়োগ পরিস্থিতি হয়তো ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা থেকে যদি একটু বিশেষ মনোযোগ দেওয়া যায়,
বাংলাদেশ ব্যাংকের ওই পলিসি অবজেক্টিভ, যেখানে শৃঙ্খলা আনছেন, পলিসি রেট না কমাতে পারছেন না, সেই পরিস্থিতির ভিতরে আমার যে গ্রোথ এবং এমপ্লয়মেন্ট, সাধারণ মানুষের কাছে এটার প্রভাবটাকে একটু প্রশমিত করার ক্ষেত্রে হয়তো আরও বেশি সহায়ক হবে। এবং আমি আশা করব যে বাংলাদেশ ব্যাংকের গত এক বছর বেশ অনেকগুলো সাফল্য জায়গা আছে, অনেক জায়গায় অগ্রগতি আছে, যেটার ফলাফল হয়তো আমরা সামনের দিনে পাবো। সেই ধারাবাহিকতা একটা অব্যাহতভাবে থাকবে এবং বাংলাদেশের অর্থনীতি এবং আমাদের সার্বিকভাবে মুদ্রা এবং আর্থিক খাত যেটা আছে সেটা আরেকবার ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের মানুষের যে চাহিদা তার জন্য এটা কাজ করবে। আজকে শেষ করছি দর্শক, আবার আলোচনায় ফিরবো। এই অনুষ্ঠানে আমরা আপনাদের অর্থনীতির বিভিন্ন দিকের কথা আলোচনা করি এবং সেই আলোচনা অব্যাহত থাকতে হবে এবং সেই অব্যাহত থাকবে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা জানতে চাইব কেমন আছে অর্থনীতি।